আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল রান্না শুরু করেছি। আজকে সকালে খিচুড়ি করব। আর এখানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য জলপাইয়ের টক করে নিচ্ছি। এটার নাম যদিও জলপাইয়ের টক, তবে স্বাদটা কিন্তু টক ঝাল মিষ্টি। খেতে অসাধারণ লাগে খিচুড়ির সাথে। আর এটা একটু পাতলা পাতলা হয়, আচারের মতো অতটা শক্ত টাইপের হয় না বা একটু ঘন হয় না, একটু লিকুইডি ভাব থাকে, অনেকটা সসের মতো একটু থিকনেস থাকে আর কি। এটা খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে। তবে এটা সংরক্ষণ করা যায় না, মানে সংরক্ষণ করি না। এটা যেদিন রান্না করি সেদিনই খেয়ে শেষ করে ফেলতে হয় আর কি। সেজন্য আমি এমন একটা পরিমাণে রান্না করছি যেটা আর কি খেয়ে শেষ হয়ে যাবে। ওদিকে কিন্তু খিচুড়িও রান্না করছি। একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু ভেজে নিয়েছি গরম মশলা সহ। এরপরে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আমি এই চালটা চাল এবং ডাল কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব। খিচুড়ি আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, বিশেষ করে শীতের সকালে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বর্ষাকালের কথা কি আর বলবো, বৃষ্টি ভেজা সকালে খিচুড়ির স্বাদই অন্যরকম। এখানেই তো প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। খিচুড়িটা তো হচ্ছে, এদিকে দেখি জলপাই টকের কি অবস্থা। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো একটু বলে নেই জলপাই টকটা কিভাবে রান্না করেছি। প্রথমে একটু সরিষার তেল গরম করে নিয়েছিলাম, সেখানে কিছুটা রসুন থেতো করে দিয়েছি আর দিয়েছিলাম শুকনো মরিচ। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে জলপাইগুলো দিয়ে দিয়েছি, সাথে সাথে দিয়ে দিয়েছি চিনিটা যে যার স্বাদ মতো বুঝিয়ে দিবেন। তারপরে দিয়েছিলাম লবণ, একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি কিছুটা গুড় দিলে খুব সুন্দর একটা কালার আসে এবং ফ্লেভারটাও খুব ভালো লাগে। আর এরপরে পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এক পর্যায়ে সেদ্ধ হতে হতে আমি কিন্তু একটু ঘেঁটে দিয়েছিলাম ঘুটনি দিয়ে, এতে করে জলপাইটা একদম গলে যায়, বেশ ভালো লাগে খেতে। আর হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দিয়ে দিলাম ভাজা মশলা, 5 ফোড়ন, সরিষা, মহুরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। ব্যাস, আমার জলপাইয়ের টক ঝাল মিষ্টি একদম রেডি। খিচুড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। যারা কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এদিকে খিচুড়িটাও অনেকটা হয়ে এসেছে। এই যে আর কিছুক্ষণ দমে রাখলেই কিন্তু খিচুড়িটা রান্না হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা ঘি। আর আমি তো বর্তমানে ঘরের ঘ্রাণের ঘি ইউজ করি। তো ঘরের ঘ্রাণের ঘি যখনই দিই খিচুড়িতে বা পোলাওয়ে, তখন কিন্তু আমার পুরো ঘরটা ঘ্রাণে মোমো করে। থ্যাংক ইউ শিশির আপু, এত সুন্দর এত ভালো কোয়ালিটির ঘি প্রোভাইড করার জন্য। তারপরে যাই হোক, আমার খিচুড়ি তো হয়ে গেছে। এরপরে এই যে আমি বেগুন মেখে রেখেছিলাম, কিছুটা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এবং বেসন দিয়ে এখন ভেজে নিব। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বেগুন ভাজায় যদি একটু বেসন ব্যবহার করা যায় তাহলে কিন্তু তেল অনেকটাই কম লাগে, মানে তেল সাশ্রয়ী বেগুন ভাজা। তো আজও তার ব্যতিক্রম না, আমি কিন্তু একটু বেসন দিয়ে মেখেছি। আবার গত ভিডিওতে শিশির আপু বলেছিলেন, মানে কমেন্ট করেছিলেন, চালের গুঁড়ো দিয়ে ভাজলেও নাকি তেল খুব কম লাগে। তো দুটো পদ্ধতিই ব্যবহার করা যাবে, চালের গুঁড়োও দেওয়া যাবে বা বেসনও দেওয়া যাবে। যখন যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই কম তেলে সুন্দরভাবে বেগুন ভাজা করে নিতে পারবেন। এখানে আমি সবগুলো বেগুন একে একে দিয়ে দিচ্ছি। এরপরে দু পিঠ একদম লাল লাল করে ভেজে নেব। এভাবে বেগুন ভাজা খেতে আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে। খিচুড়ির সাথে তো কথাই নেই, এই বেগুন ভাজাটা কিন্তু ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে, সাথে যদি থাকে সামান্য পরিমাণে পাতলা ডাল। কথায় আছে যার নেই গুণ তার নাম বেগুন, তবে এই কথাটি কিন্তু একদম ভুল। এই বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা কিনা আমাদের চোখের জন্য অনেক ভালো।
যাদের রক্তে কোলেস্টেরল বেশি তারা কিন্তু নিশ্চিন্তে বেগুন খেতে পারেন। পাকস্থলী, কোলন, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্রের ক্যান্সারকে প্রতিরোধ করে এই বেগুন। যে কোনো ক্ষতস্থান শুকাতেও জুড়ি মেলা ভার বেগুনের। বেগুনে রয়েছে আয়রন, যা রক্ত বাড়াতে সাহায্য করে। রক্তশূন্যতার রোগীরাও খেতে পারেন এই সবজি। এতে চিনির পরিমাণ খুবই কম, তাই ডায়াবেটিক্স রোগী, হৃদরোগী ও অধিক ওজন সম্পন্ন ব্যক্তিরা নিঃসংকোচে খেতে পারেন। বেগুন সম্পর্কে অনেক কিছু বললাম, তারপরে কিন্তু আমি ডিমের অমলেটও করে নিয়েছি, আর এগুলো দিয়েই আজকের সকালের নাস্তাটা কমপ্লিট করেছি আমরা সবাই। আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি, আমার মেজো ননদ বেড়াতে এসেছেন এবং সাথে আমাদের একমাত্র ভাগ্নে ধ্রুব। তারা কিন্তু সুদূর ঢাকা থেকে এসেছেন, কয়েকদিন থাকবেন আমাদের এখানে। তো আমার মেজো ননদের কিন্তু একদম সিম্পল খাবারগুলো পছন্দ, যেমন ছোট মাছের চচ্চড়ি, বিভিন্ন রকমের ভর্তা, ডাল, মাছ ভাজা, একটু শাক ভাজি, এগুলো হলেই তিনি খুব তৃপ্তি করে খেয়ে নেন। তবে ভাগ্নের তো আর ওগুলো ভালো লাগবে না, তো আজকে কিন্তু ভাগ্নের কথা মাথায় রেখেই আমি রান্নাগুলো করছি। প্রথমে আমি এখানে মুড়িঘণ্ট রান্না করব, এই কারণে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি, আর মাছের মাথাটা দেওয়ার সাথে সাথে এরকম গলে যাচ্ছে, এর কারণ হচ্ছে আমি মুগ ডালটা যখন সেদ্ধ করেছি তখন, মানে প্রেসার কুকারে মুগ ডালটা সেদ্ধ করেছি, তখন আমি এই মাছের মাথাটাও সেখানে দিয়ে দিয়েছিলাম। এতে করে একদমই ঘাটির মধ্যে কাটা কাটা লাগবে না, যেহেতু কাটাগুলো অলরেডি নরম হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই তো এই পর্যায়ে কিন্তু মাছের মাথা কষানোর পর আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিয়েছি। মুগ ডালটা আমি প্রথমে ভেজে তারপরে কিন্তু প্রেসার কুকারে একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিকে আমি রোস্ট রান্না করব, সেজন্য ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আর ওইদিকে ঘন্টটা রান্না হচ্ছে। ঘন্টটা তো সবসময় নাড়তে হয়, একটু নাড়া বন্ধ করলেই কিন্তু নিচে লেগে যায়। এরপরে কিন্তু এই যে রোস্টের মশলাটা এখানে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো প্রথমে ভাজার পরে আমি সব রকমের মশলা এখানে দিয়ে দিয়েছি, মানে রোস্টের মধ্যে যা যা মশলা লাগে। আমার অভিজ্ঞ আপুরা সবাই তো রোস্ট রান্না করতে জানেন, এ কারণে আমি আর রোস্ট রান্না করার মানে রেসিপিটা শেয়ার করার দুঃসাহস দেখাইনি। এখানে আমি কিভাবে রান্না করছি সেটাই একটু শেয়ার করলাম। তবে রোস্টের মশলাটা কিন্তু একটু বেশি সময় ধরে কষাতে হয়, দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে, তারপরেও কিন্তু আমি আরও 2-3 বার পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এদিকে এই যে ঘন্টটাও কিন্তু বেশ হয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করতে হবে। আর আমি শেষে কিন্তু কিছুটা ধনিয়া পাতা দিব, এতে করে ফ্লেভারটা আরও ভালো লাগবে। আর মাছের কাঁটাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এভাবে করে ঘন্ট রান্না করলে খেতে কিন্তু একদমই ঝামেলা লাগে না। আর এদিকে মশলা কষিয়ে তারপর কিন্তু আমি চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে আর কি। এখানে অনেকটা চিকেন থেকে অনেকটা পানি বেরিয়েছে, আর আমি কিছুটা লিকুইড দুধ দিয়েছিলাম, যার কারণে এখানে ঝোলের পরিমাণটা অনেকটাই বেশি দেখাচ্ছে। তবে চিকেন সেদ্ধ হতে হতে কিন্তু ঝোলটা একদম কমে যাবে। একদম মানে গা মাখা মাখা করে আমি রোস্ট রান্না করব আর কি। তো এখানে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম আর ঢেকে ঢেকে রান্না করছিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আস্তই দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, ঝাল বের হবে না। এভাবে করে আমি রোস্ট রান্না করি। আসলে আমি চিকেনটা ভেজেও রান্না করি, তবে আজকে ভাজিনি, আজকে এমনিই রান্না করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন রোস্টটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। প্রথমে যে পেঁয়াজগুলো ভেজেছি ওখান থেকেই কিছুটা বেরেস্তা তুলে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আর 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এই যে এখন কিন্তু রান্না একদম কমপ্লিট, সার্ভ করে নিয়েছি। রোস্ট রান্না তো হয়ে গেছে, আপনারা কিন্তু জানাতে ভুলবেন না রোস্টের কালারটা কেমন এসেছে। আমার কাছে তো অনেক ভালো লাগছিল, সেই জন্যই আপনাদের কাছে প্রশ্নটি রাখলাম। এরপরে কিন্তু আমি কিছুটা পোলাও রান্না করছি। এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, এরপরে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা আর কাঁচামরিচ। তারপরে তো পোলাওয়ের চালগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। চালগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি।
এখানে যতটা চাল তার দ্বিগুণ পরিমাণে পানি আমি গরম করে নিয়েছি, সেই পানিটাই দিয়ে দিলাম। তবে এরপরেও আমাকে আরেকটু পানি দিতে হয়েছিল, কেননা এই চালগুলো অনেক পুরাতন। কথায় আছে না, পুরাতন চাল ভাতে বাড়ে। সেজন্যই কিন্তু আরও কিছুটা পানি দিতে হয়েছিল। তবে খুব সুন্দর ঝরঝরে হয়েছিল আজকের পোলাও রান্নাটা। এদিকে পোলাও তো রান্না হচ্ছে, তারপরে কিন্তু আমি এখানে কিছুটা কাবাব ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে চিকেন কাবাব বা চিকেন টিকিয়াও বলা যায়। এগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম, আর খাওয়ার আগ দিয়ে জাস্ট ভেজে দিচ্ছি সবাইকে গরম গরম কাবাব। এগুলোই ছিল আমাদের আজকের আয়োজন। একটু বেগুন ভাজা করতে চেয়েছিলাম, কিন্তু সকালে খিচুড়ির সাথে বেগুন ভাজা খাওয়া হয়েছে, সেজন্য আর দুপুরে বেগুন ভাজাটা করিনি। তো সেই জন্য কিন্তু আমি কিছুটা ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, ঠিক খাওয়ার আগ মুহূর্তে একদম মুচমুচে করে ভেজে দিয়েছি সবাইকে। যদিও ইলিশ মাছটি খুব বেশি বড় না, তবে অনেক বেশি ফ্লেভারফুল ছিল, যার কারণে খেতে কিন্তু খুব ভালো লেগেছে। আজকে এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন। যারা আজ প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।